আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে একটি মারাত্মক ভুলের কারণে দলিল থাকা সত্ত্বেও আপনার জমি হারাতে পারেন। কোন ভুলের কারণে আপনি দলিল থাকা সত্ত্বেও জমি হারাতে পারেন সেই ভুল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, একটি মাত্র মারাত্মক ভুল, যেই ভুলের কারণে আপনার দলিল থাকা সত্ত্বেও আপনার জমি আপনি হারিয়ে ফেলবেন, না পাবেন সেই জমির দখল, না পারবেন আপনি জমির নামজারি করতে, এবং সেই দলিলে উল্লেখিত যে সম্পত্তি সেই সম্পত্তিও আপনি পাবেন না। এই বিষয় নিয়ে আমি দুইটি বিষয় উল্লেখ করলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভুলের কারণে এই সম্পত্তি হারাতে হয়। সর্বপ্রথমে হলো যে আপনি যখন একখণ্ড জমি ক্রয় করেন, এই ক্রয়কৃত সম্পত্তির দলিলটি যখন সম্পাদন করা হয়, এই দলিল সম্পাদনের সময় একজন গ্রহীতা তার অসচেতনতার কারণে তিনি যে ভুলটি করে থাকেন সেই ভুলটি হচ্ছে, দলিল লেখকের কাছে যখন দাতার সকল কাগজপত্র উপস্থাপন করা হয় তখন দলিল লেখক একটি দলিল লেখে। এই দলিলের যে তফসিল, সেই তফসিলের ভিতরে উল্লেখ করে থাকেন যে কোন দাগ থেকে কতটুক সম্পত্তি গ্রহীতা ক্রয় করতেছেন, এবং সেই তফসিলে যে দাগটি উল্লেখ করা হয়েছে সেই দাগের কাতে, অর্থাৎ সেই দাগ থেকে কতটুক সম্পত্তি ক্রয় করতেছেন। আমরা যদি উদাহরণস্বরূপ ধরি যে ওই দাগে থেকে আপনি 10% সম্পত্তি ক্রয় করতেছেন, তাহলে এই 10% সম্পত্তি থেকে দাতা নিঃসত্ত্ববান হয়ে একটি হলফনামা কিন্তু তিনি দিয়ে থাকেন। পাশাপাশি ওই দলিলে একটি চৌহদ্দি দেওয়া থাকে যে আপনার সরজমিনে যেই দাগ নাম্বার থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করলেন, সেই দাগে বাস্তবে ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে, অর্থাৎ চারপাশে কারা কারা বসবাস করতেছে সেই বিষয়টি উল্লেখ করে একটি চৌহদ্দি দেওয়া থাকে, এবং এই জমির যে পরিমাণ চৌহদ্দির ওখানেও কিন্তু উল্লেখ করা থাকে। কোনো কোনো চৌহদ্দিতে দৈর্ঘ্য প্রস্থও কিন্তু উল্লেখ করা থাকে। সেই হিসাবে এই চৌহদ্দিটিও ভুল দেওয়া হয়। দাতার যে চতুরতা হতে পারে, প্রতারক তঞ্চকতা করে হতে পারে, ভুলবশত হতে পারে, কিন্তু যিনি গ্রহীতা তার কিন্তু সঠিকভাবে এই সম্পাদিত দলিলটি যখন খরসা করা হয়, সেই খরসা দলিলটি কিন্তু সম্পূর্ণভাবে পড়তে হয়। নিজে যদি লেখাপড়া বেশি না জানেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিরে দিয়ে এটি পড়াতে হয়, এবং তার দাতার যেই ডকুমেন্ট, যে ইতিহাস বা যে দলিল দেখে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে সেই দলিলের দাগ নাম্বার এবং চৌহদ্দি ঠিক আছে কিনা, সরজমিনে সেই জায়গায় তার সম্পত্তি আছে কিনা, এই বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে কিন্তু দলিলটি রেজিস্ট্রি করতে হয়। এখন যদি সেইখানে যদি দাগ নাম্বার ভুল থাকে এবং চৌহদ্দি ভুল থাকে, তাহলে এই দলিলের যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তি কিন্তু আপনি পাবেন না। দলিল টিকবে, এই জন্যই দলিল টিকবে, কারণ দলিলটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত, নিবন্ধিত, সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি করে আপনাকে একটি দলিল দেওয়া হয়েছে। কিন্তু আপনার দলিলে যে দাগ নাম্বার, সেই দাগ নাম্বারটি দাতা যে কোনো কারণেই হোক না কেন, দাতার ভুলের কারণে হোক, দলিল লেখকের ভুলের কারণে হোক, সেই দাগ নাম্বারটি সেখানে বসানো হয়নি। যে দাগ নাম্বারটি দেওয়া হয়েছে সেই দাগ নাম্বারে কোনো সম্পত্তি নেই, এবং যে চৌহদ্দিটি দেওয়া হয়েছে সেই চৌহদ্দিও আপনার সে দাগ নাম্বারের সাথে মিলে না। আপনাকে যে দাগ নাম্বারে সম্পত্তি তা দিছে, তার মানে হচ্ছে দাগ নাম্বারও ভুল, চৌহদ্দিও ভুল। এটি কিন্তু স্পষ্টভাবে বলা যায় যে একজন প্রতারক এটি করতে পারে, তঞ্চকতা করে করতে পারে, ভুলের কারণে হতে পারে, এবং যিনি জমি গ্রহীতা তার ভুলের কারণেও হতে পারে, তার অবহেলার কারণে হতে পারে। এই সকল জমি
দলিল থাকা সত্ত্বেও আপনি কিন্তু খুঁজে পাবেন না। নাম্বার দুই হচ্ছে, আপনি যখন জমি ক্রয় করবেন, একজন ব্যক্তির 50% সম্পত্তি আছে। এই 50% সম্পত্তি থেকে আপনি দেখা গেল 50% সম্পত্তি আপনি ক্রয় করেছেন, কিন্তু আপনি কখনো খোঁজ নেন নাই এই 50% সম্পত্তি যে দাতা, তার এই 50% সম্পত্তি বিক্রয় করার অধিকার তার আছে কিনা। এই বিষয়টি না জেনে যখন আপনি 50% সম্পত্তি ক্রয় করলেন, এই 50% জমি ক্রয় করে যখন আপনি নামজারি করার জন্য দিবেন, তখন নামজারি করতে দিলে এসিল্যান্ড অফিসে যেয়ে দেখা যাবে যে এই ব্যক্তির নামে 10% বা 15% সম্পত্তি আছে, আর বাকি সম্পত্তি নেই। কারণ এই সম্পত্তিটা ছিল অবিভক্ত সম্পত্তি বা ওয়ারিশিয়ান সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। সেই সম্পত্তি ওই এক দাগে 50% সম্পত্তির মধ্যে আরো 2-3 জন ওয়ারিশ রয়েছে যারা এই সম্পত্তি বিক্রয় করে নাই, তারা তাদের নামে নামজারি করে নিয়েছে। তো তারা যখন তাদের নামে নামজারি করে নিয়েছে, তখন আপনি যার কাছ থেকে সম্পত্তি করেছেন তার নামে কিন্তু রয়েছে 15% বা 10%, যতটুকু তিনি ভাগে পেয়েছেন। এই সম্পত্তিটা যখন আপনি নামজারিতে দেবেন, 50% নামজারি হবে না, ওখানে আপনার 10% বা দাতার যতটুক সম্পত্তি আছে অতটুক সম্পত্তিতেই কিন্তু নামজারি হবে। এজন্যই আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন অবিভক্ত সম্পত্তি, তখন এই সম্পত্তির বিষয়টা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করা উচিত। 3 নাম্বার হচ্ছে যে এই ওয়ারিশি সম্পত্তি বা অবিভক্ত সম্পত্তি যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে আওয়াজ বদল করে, বিনিময় করে, যেমন রহিম সাহেবের বাবার মৃত্যুর পরে রহিম সাহেব 50% সম্পত্তি করিম সাহেবের সাথে আওয়াজ বদল করতেছে, বিনিময় করতেছে। করিম সাহেবের সম্পত্তি, ক্রয়কৃত সম্পত্তি আছে সেখানে 10%, কিন্তু রহিম সাহেব তার বাবার 20% সম্পত্তি করিম সাহেবের সাথে ওই 10% সম্পত্তির সাথে তিনি আওয়াজ বদল করলেন। এই যে আওয়াজ বদলটা তিনি করলেন, কিন্তু রহিম সাহেব তো 20% সম্পত্তির মালিক নন, তিনি 20% সম্পত্তি দিয়ে করিম সাহেবের কাছ থেকে 10% সম্পত্তি তিনি নিয়ে নিয়েছেন। এখন করিম সাহেব 20% সম্পত্তি ভোগ দখলে, রহিম সাহেব ওই 10% সম্পত্তি ভোগ দখলে। দুজন মৃত্যুবরণ করেছে, তার ওয়ারিশা যখন এসছে, ওয়ারিশা এসে সেই করিম সাহেবের 20% সম্পত্তি থেকে 10% সম্পত্তি দাবি করে বসছে, এখানে 10% সম্পত্তি আছে আমাদের। এটা আইনগত দিক থেকেই কিন্তু তারা চাচ্ছে, কারণ রহিম সাহেব 20% সম্পত্তি আওয়াজ বদল করেছেন, কিন্তু এই সম্পত্তিতে আরো ওয়ারিশ রয়েছে। আর করিম সাহেব তার ক্রয়কৃত সম্পত্তি 10% সম্পত্তি কিন্তু তিনি দিয়ে দিয়েছেন রহিম সাহেবকে। তো এই যে বিষয়টা, এই বিষয়টি যদি করিম সাহেব 10% সম্পত্তি আওয়াজ বদল করেছেন, তারও যদি কোনো ওয়ারিশ থেকে থাকে, সেই ওয়ারিশরাও কিন্তু বাধা সৃষ্টি করবে, রহিম সাহেবকে 10% সম্পত্তি কিন্তু ভোগ দখলে যেতে দিবে না। এই যে আওয়াজ বদল একটি দলিল, এই দলিলটি যখন করতে হয় তখন কিন্তু দাতা গ্রহীতার দুজনেরই নিজ নামে নিজের যে সম্পত্তি, যে সম্পত্তির মালিকানা তার নিজের, এই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির কোনো অংশ নেই, এরকম ব্যক্তির সাথে আপনার আওয়াজ বদল করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে এই করিম সাহেব 10% সম্পত্তি দিয়ে যদি রহিম সাহেবের অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে একত্রিতভাবে যদি দলিলে সকল ওয়ারিশরা স্বাক্ষর করে যদি একটি দলিল করতে, আওয়াজ বদল দলিল, তাহলে কিন্তু করিম সাহেবের কোনো সমস্যা হতো না। কিন্তু রহিম সাহেব যেহেতু নিজেই 10% সম্পত্তি আওয়াজ বদল করেছে, তার 10% সম্পত্তি আওয়াজ বদল করা, হস্তান্তর করা, বেচা বিক্রি কোনো কিছুরই অধিকার কিন্তু তার নেই, কিন্তু তিনি সেটি করেছেন। এই যে মারাত্মক যে ভুলটি, এই ভুলের কারণে দলিল থাকা সত্ত্বেও অনেক সময় আপনি জমি হারাবেন এবং নামজারি করতে যাবেন, নামজারি দিবে না। মূলজতে সম্পত্তি যদি না থাকে আপনি কিভাবে নামজারি করবেন? যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার জমি আছে 10%, তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনি 30%, কিন্তু ওই যে 20% সম্পত্তি, এটা তো অতিরিক্ত, এটা অন্য ওয়ারিশদের, সেই সম্পত্তিটা তিনি বিক্রি করে দিয়েছেন। বঞ্চিত ওয়ারিশরা বা সংক্ষুব্ধ ব্যক্তি যিনি, তিনি যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন, তখন কিন্তু বিজ্ঞ আদালত কর্তৃক সকল কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে ওই ব্যক্তির নামে জাজমেন্টটি দিবে যিনি জমির প্রকৃত মালিক, যার নামে জমির
সকল কাগজপত্র সঠিক আছে, তার পক্ষে জাজমেন্ট দিলে আপনি যে দলিলটি করেছিলেন সেই দলিলের ওই যে আপনার 10% সম্পত্তি রহিম সাহেব মালিক, ততটুক পর্যন্ত আপনার টিকবে, আর বাকিটুক কিন্তু টিকবে না। আবার নামজারি করতে দিলেও ঠিক অতটুকুই টিকবে, বেশি কিন্তু টিকবে না। এরকম অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে দলিল আছে, সবকিছু আছে, জমি দখলে যেতে পারতেছি না, নামজারি করতে পারতেছি না, নামজারি করতে গেলে 50% জমি সেখানে দিচ্ছে 10%, কেউ বলতেছে দিচ্ছে 15%, জমি ক্রয় করেছি 40%। সমস্যা হলো এইটা, আপনি জমি ক্রয় করার সময় আপনাকে সত্যতা যাচাই বাছাই করে আপনার ওয়ারিশি সম্পত্তি হলে আপনার সব দিকে লক্ষ্য রেখে একখণ্ড ওয়ারিশি সম্পত্তি আপনাকে ক্রয় করতে হবে। ওয়ারিশি সম্পত্তি ক্রয় করার আরও অনেক নিয়ম কানুন রয়েছে, সহশরিক যারা আছে তাদেরকে অবগত করতে হবে, তাদের কাছ থেকে নাদাবি সনদ নিতে হবে, যাতে করে আপনি সম্পত্তি ক্রয় করার পরে তারা প্রিয়েমশন মামলা না দিতে পারে, অগ্রক্রয় মামলা না দিতে পারে। আপনি আপনার অর্থ দিয়ে একখণ্ড জমি ক্রয় করার পাশাপাশি আপনি যেন মামলা ক্রয় না করেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তথ্য প্রযুক্তির জামানায় আমাদের দেশে বর্তমানে জমি সংক্রান্ত বিষয় যাচাই বাছাই করা কিন্তু খুবই সহজ। তারপরও যারা সম্পত্তি ক্রয় করবেন এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন। আমি প্রথমে বলেছি দলিলে কোনো প্রকার ভুল থাকলে চলবে না। সর্বপ্রথমে আপনাকে সরজমিনে গিয়ে জমির চৌহদ্দিটা দেখে নিতে হবে, সীমানা পিলারটা দেখে নিতে হবে, সেই জমির দাগ নাম্বার কত, মানচিত্র বা নকশা মোতাবেক সেই দাগ নাম্বার উল্লেখ করে আপনাকে দলিলটা নিতে হবে এবং সেই জমিরই চৌহদ্দিটা দিতে হবে। প্রয়োজনে আপনি যে জমিটা ক্রয় করতেছেন সেই জমির ডান পাশে, বাম পাশে, আগে পাশে যারা আছে তাদের নাম দিতে হবে। যদি কোনো প্রসিদ্ধ কোনো স্থাপনা থাকে, কোনো রাস্তা থাকে, কোনো মসজিদ থাকে, সেটি উল্লেখ করে দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে আপনি সম্পত্তিটি ক্রয় করবেন। আপনার দাগে, আপনার জমির তফসিলে বর্ণিত দাগ নাম্বার এবং চৌহদ্দি ঠিক থাকলে আপনার সরজমিনের সাথে যদি মিলে আপনার সম্পত্তির কোনো সমস্যা হবে না। আর যদি এইগুলি ভুল হয়, এই একটি ভুলের কারণে আপনার দলিল থাকা সত্ত্বেও আপনার জমি ছেড়ে দিতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। যাদের প্রয়োজন তারা না টেনে সুন্দরভাবে এই ভিডিওটি দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।